5 নভেম্বর 2025 বুধবার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমরা সেই বিজ্ঞপ্তি নিয়ে কিছু আলোচনা করব। যারা এই চাকরির এই পথে পুরাতন তারা তো এই বিষয়ে জানে, যারা নতুন এবার প্রথম আবেদন করবে, যারা সদ্য অনার্স পাস করেছে বা ডিগ্রি পাস করেছে, তারা অনেক কিছুই হয়তো বুঝে না বা বুঝবে না বা বুঝতে তাদের সময় লাগবে। তাদের জন্য মূলত এই ভিডিও। এখানে বিস্তারিত এটার আদ্যপান্ত মানে যা যা জানা দরকার সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত হলো, এই বিজ্ঞপ্তিটা সারা বাংলাদেশের জন্য নয়, মাত্র 6টা বিভাগ, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ বাদে অন্য যে 6টি বিভাগ সেই বিভাগের সকল জেলার জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সর্বপ্রথম এখানে যে বিষয় হলো সেটা হলো পদের নাম সহকারী শিক্ষক। আমরা যদি এখানে দেখি যে পদের নাম সহকারী শিক্ষক, এরপর বেতন স্কেল। আপনারা এখানে এন্ট্রি পথ হলো 13তম গ্রেড, যদিও গ্রেড উন্নতির জন্য আন্দোলন চলতেছে বা প্রাইমারি শিক্ষকদের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে, তো 12 অথবা 11 গ্রেড হতে পারে। তো 13তম গ্রেডের বেতন স্কেল হলো 11,000 টাকা থেকে শুরু এবং এর সর্বশেষ স্কেল হলো 26,590। মানে আপনি যখন ঢুকবেন তখন 11,000 টাকা বেতন বেসিকে বেতন পাবেন। প্রতি বছর 5% হারে বাড়তে থাকবে, ইনক্রিমেন্ট হবে জুলাইতে। এরকম হতে 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 একটা সময় গিয়ে 26,590 টাকা পর্যন্ত হবে। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই, শীঘ্রই পে স্কেল হবে। পে স্কেল হলে তখন আর বেসিক 11,000 থাকবে না, তখন বেসিক হয়তো বা বাড়বে। তারা যেটা নির্ধারণ করবে ওইটা হবে আর কি। তো এখানে এটাই এটা হলো মূল বেতন। এর পাশাপাশি আরও কিছু ভাতা পাবেন, যেমন 45% বাড়ি ভাড়া অথবা 50। এটা হলো আপনি সিটি কর্পোরেশনে নাকি জেলা পর্যায়ে পোস্টিং হবে সেই অনুযায়ী একটা পার্সেন্টেজ ধরা হয়। এর পাশাপাশি 1500 টাকা পাবেন আপনি মেডিকেল, 200 টাকা পাবেন টিফিন। এই সর্বসাকুল্যে 17,530 সামথিং এরকম আসবে। আর এখন যে 15% একটা প্রণোদনা ভাতা আসছে, ওখানে কত 1,500-এর মতো সামথিং এরকম কিছু ওখানে আসবে। আচ্ছা, এরপর পদসংখ্যা হলো 10,219টি পদ, অনেকগুলো পদ, আসলে কম না। এরপরে আপনার বয়স সীমা 30 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত যাদের বয়স আপনার 21 থেকে 32 হবে তারা আবেদন করতে পারবে। আসলে আমি এটার সাথে একমত না, দুইটা কারণে। একটা হলো 21 থেকে যে আবেদন করবে কিভাবে সম্ভব? একটা মানুষ 11 বছর যায় এসএসসি পাস করতে, তারপরে 11, যদি আমি প্রাথমিক ধরি, 12টা বাদ দিলাম, 11, 2 বছর ইন্টারে গেল 13, 4 বছর অনার্স, এই হলো 17। তো 17 বছর তো এখানে যাচ্ছে, সেটা আমি হিসাব করছি অনার্স 4 বছর, মানে কোনো সেশন জট আমি বিবেচনা করিনি। যদি এখানে সেশন জটও বিবেচনা করা হয় তাহলে এখানে 18-19 বছর লাগে। সেটা হলো জাস্ট পড়াশোনা। এবার আপনি ভর্তি তো আপনি পৃথিবীতে এসেই হননি, 4 বছর, 5 বছর, 6 বছর এরকম সময় স্কুলে ভর্তি হয়েছেন। সেই হিসাবে তো আপনার 23-24 হয়ে যাচ্ছে। তো 21 কীভাবে হয়? আর দ্বিতীয় যেটা হলো 30 তারিখ পর্যন্ত যে আপনার বয়স ধরা হয়েছে, এটা একটা অবিচার। কারণ নিয়োগ দেওয়া হলো 5 নভেম্বর আর ডেট ধরা হলো 30 নভেম্বর। এটা আসলে জুলুম। এই কারণে জুলুম যে যাদের বয়স 5 তারিখের পর শেষ হবে, ধরেন 6, 7, 8, 9, 10 এরকম, যাদের বয়স শেষ হয়ে যাবে 29 তারিখ পর্যন্ত, বা এই যাদের বয়স শেষ হয়ে যাবে তারা কিন্তু আসলে আবেদন করতে আর পারতেছে না। অথচ আবেদন কিন্তু চলমান, কিন্তু যাদের বয়স, ধরেন আজকে যাদের বয়স শেষ হয়ে গেল, বা 7 তারিখ, 8 তারিখ, 10 তারিখ যাদের বয়স শেষ হয়ে যাবে, তারা কিন্তু আবেদন করতে পারতেছে না বা আবেদন করতে পারবে না। এর কারণ কি? এর কারণ হলো 30 তারিখ পর্যন্ত বয়স ধরা হয়েছে। এটাই হলো সমস্যা। আবেদন চলমান কিন্তু তারা আবেদন করতে পারতেছে না। তো এটা উচিত, বা এটা করা উচিত, সত্যই করা উচিত, যে যেহেতু 5 তারিখ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 5 তারিখে বয়স ধরা উচিত ছিল। আচ্ছা, এবার আমরা একটু শিক্ষাগত যোগ্যতা দেখি। শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে? কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, যে কোনো বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় হোক, পাবলিক, প্রাইভেট, যেগুলো স্বীকৃত, সেখান থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 স্কেলে ন্যূনতম 2.25। আচ্ছা, এত না পড়ে আমি বলি, যারা অনার্স করেন এবং বা ডিগ্রি করছেন তারা জানেন তাদের সিজিপিএ 4 পয়েন্ট হিসাব করা হয়। তো সেক্ষেত্রে কমপক্ষে 2.25 পয়েন্ট থাকতে হবে। আর এসএসসি আমাদের জিপিএ 5-এর মধ্যে গণনা করা হয়, সেখানে 2.8 থাকতে হবে। এর কম যদি থাকে তাহলে
আবেদন করতে পারবে না। আর দ্বিতীয় একটা শর্ত দিচ্ছে যে শিক্ষা জীবনে 3য় শ্রেণী একটাও গ্রহণযোগ্য নয়। এটা গেল আমাদের প্রথম আলোচনা। এরপর যদি আমরা একটু শর্তাবলী দেখি, এই শর্তাবলীতে আসলে কি বলছে আমরা যদি সেটা একটু দেখি। 1 নম্বর শর্তাবলীতে বলছে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। আচ্ছা, এটা আবেদন। 2 নম্বরে তো আপনার আবেদনের লিঙ্ক দিয়ে দিয়েছে, এখানে গিয়ে আবেদন করতে হবে। 3 নম্বরে বলছে যে আবেদন করার পরে টাকা জমা না দিয়ে যে অ্যাপ্লিকেন্ট কপিটা পাবেন ওটা বারবার আপনারা চেক করবেন। চেক করার পর যদি ভুল পরিলক্ষিত হয় তাহলে আবার আবেদন করবেন, টাকা দিবেন না। আর যদি কোনো ভুল পরিলক্ষিত না হয় তাহলে আপনি টাকা দিবেন। ঠিক আছে, দেখলেন আপনি কোথাও একটা বানানে ভুল হয়েছে, নামে ভুল হয়েছে, তখন আপনি টাকা দিবেন না, নতুন করে আবার আবেদন করবেন, তারপর সেটা আবার চেক দিয়ে ঠিক হলে তারপর টাকা দিবেন। আর যদি দেখেন না ঠিক আছে সব, তাহলে ওটাই টাকা দিয়ে দিবেন। আচ্ছা, তো এ বিষয়ে একটু কথা বলি যে আমরা আসলে নির্ভুলভাবে আবেদন করি। যদি আপনাদের আবেদন করা লাগে, নিজে যদি পারেন সেটা ভালো, আমরা সেটাই বলি, নিজে করেন। যদি নিজে না পারেন বাহির থেকে করেন, যদি বিশ্বস্ত হয় বা নিরিবিলি হয় তাহলে সেখানে করেন। কারণ কম্পিউটার অপারেটর ম্যাক্সিমাম সময় বিজি থাকে, অথবা তাদের বানান ভুল হয়, অথবা তারা ঠিকমতো চেক দিতে পারে না, এই সমস্যাগুলো হয় কিন্তু। তো সেক্ষেত্রে যদি এরকম হয় যে বাইরে এরকম বিশ্বস্ত নাই আর নিজেও পারেন না, মূলত সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা নির্ভুলভাবে করে দিব। আমরা আবেদন করে আপনাকে এই কপিটা পাঠাবো। আপনি যদি কপি দেখে বলেন হ্যাঁ ঠিক আছে, সব বানান ঠিক আছে, তবেই আমরা টাকা পেমেন্ট করে ফাইনাল করে দেবো সব। আচ্ছা, এবার 4 নম্বরে ওই একই কথা বলছে। 4 নম্বরে ফি হলো 100 টাকা, সাথে 12 টাকা চার্জ, তাহলে 112। এবং আপনার টেলিটক দিয়ে দিতে হবে, সেখানে 2টা মেসেজ দিতে হবে, 2টা মেসেজে প্রায় 5-6 টাকা কাটে। মানে সর্বসকল এখানে 118-20 এরকম টাকা কাটে। এটা হলো আপনার দিতেই হবে। আর বাকি যেটা হলো সেটা হলো যে অপারেটর করে দেবে তাকে দেবেন এই। আচ্ছা, 4 নম্বরে কি বলছে? 4 নম্বর না, 5 নম্বরে যে আবেদনের ফি পরিশোধের জন্য SMS এর মাধ্যমে আপনাকে একটা ইউজার আইডি দিবে, একটা পাসওয়ার্ড দেবে, ওটা দিয়ে আপনি আসলে আবেদন ফি পরিশোধ করতে পারবেন। আচ্ছা, তারপরে আপনার 6 নম্বর যদি আমরা দেখি, এই 6 নম্বর কী বলা হয়েছে? আচ্ছা, পরবর্তীতে পাসওয়ার্ড মানে রিকভার করা যাবে, এটা অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, 6-7 কী বলছে? পরীক্ষার সময় যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় যে নাম্বারটা আপনি দিবেন, আসলে যেটা সবসময় ব্যবহার করেন ওরকম নাম্বারে দিবেন, কারণ পরবর্তীতে পরীক্ষার ডেট, রেজাল্ট এগুলো সব আপনার ওই সিমে পাঠানো হবে। আচ্ছা, এরপরে আমরা যদি 8 নম্বর হলো আপনার থানায় নিয়োগ হবে। আপনি যে থানা থেকে বা যে উপজেলায় আপনি স্থায়ী ঠিকানা দিয়ে আবেদন করবেন, ওই থানায় আপনার চাকরি হলে আপনাকে নিয়োগ দেওয়া হবে। আচ্ছা, এরপরে 9তে কী বলছে? 9তে বলছে যে প্রাইমারি বিধি অনুযায়ী সব কিছু মানা হবে। 10এ কী বলছে? বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদন তার স্বামী, আচ্ছা বিবাহিত প্রার্থীগণ তার স্বামী এবং পিতা এর যে কোনো একটায় ঠিকানা দিয়ে আবেদন করতে পারবে। সে যে ঠিকানা দিয়ে আবেদন করবে ওই ঠিকানায় তার পিতার অথবা তার স্বামীর ধরেন স্থায়ী জমি, তারপরে হোল্ডিং ট্যাক্স, বিদ্যুৎ বিলের রসিদ, মানে এইরকম কিছু থাকতে হবে যাতে বোঝা যায় যে না এটা আসলে সে ওই জায়গার স্থানীয়। তো এক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ডে কী তথ্য বা কোন ঠিকানা এবং আপনার জন্ম নিবন্ধনে কোন ঠিকানা আছে এটা কোনো ম্যাটার করে না, এটার কোনো বিষয়ই না। বিষয় হলো আপনি পিতার ঠিকানা যদি দেন তাহলে পিতার ওইখানে স্থায়ী সাপেক্ষে ডকুমেন্টস থাকতে হবে, আর যদি স্বামী দেন তাহলে স্বামী অথবা শ্বশুরের নামে ওখানে ডকুমেন্টস থাকতে হবে, এটাই এখানে বলা হয়েছে। তারপরে 11 তো বলছে অসম্পূর্ণ মিথ্যা তথ্য দিলে বাতিল হবে। আর 10 তো বললাম, 10 হলো আপনি যে ঠিকানায় দেন না কেন আসলে আপনার ওই ঠিকানায় আপনার হবে, নিয়োগ হবে। এবং যদি আপনি ভুল ঠিকানা দেন, যেমন মনে করেন আপনার স্বামীর বাড়ি এক জেলায়, আপনার বাবার বাড়ি আরেক জেলায়, কিন্তু আপনি ভুলক্রমে ঠিকানা দিলেন অন্য একটা, যেখানে স্বামীও নাই বাবারও কিছু নাই, ভুলক্রমে হয়ে গেছে, আপনার কোনো ডকুমেন্টসই নেই, সেক্ষেত্রে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে, আপনার চাকরি হবে না। তো 12তে কী বলছে? আচ্ছা, উপজেলা শিক্ষক 12টা আপনাদের জন্য অতটা ইম্পর্টেন্ট, মানে দরকার নেই বোঝার। আচ্ছা, 14 নম্বর একটা হাস্যকর যুক্তি দিচ্ছে যে ধূমপান বা যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই। কিন্তু আসলে এটা কি বাস্তবায়নযোগ্য না? কেন না? যদি তারা বলতো যে যাদের চাকরি হয়েছে তারা প্রাইমারি অধিদপ্তরে একটা ডেটে আসবেন, আমরা টেস্ট করব, তাহলে হতো। কিন্তু এটা এরকম না, এটা যারা করবে মানে সিলেক্ট হবে তাদেরকে বলা হবে যে আপনি হাসপাতাল থেকে বা আপনার থেকে আপনি টেস্টগুলো করে আনেন। তো ওই টেস্ট তো টাকা দিলেই সব ক্লিয়ার। তো এটা হাস্যকর দিছে, তা দিয়েছে ভালো হয়েছে।
ভবিষ্যতে দেখা গেছে এটা তারা অধিদপ্তরও ডাকতে পারে। আমরাও চাই এরকম জায়গা সকল শিক্ষাগত যোগ্যতায় সকল সরকারি চাকরিতে যেন এরকম বাধ্যতামূলক করা হয় এবং সেটা বাস্তবায়ন হয়। আচ্ছা, 15 নম্বরে কি বলছে? 15 নম্বরে যেটা বলছে সেটা এখন আপনাদের চিন্তার বিষয় না। সেটা হলো এখানে যদি আপনারা টিকেন, তারপর ভাইবা যখন পরীক্ষা দিতে যাবেন তখন মূলত আপনার কী কী ডকুমেন্ট সাথে নিতে হবে এটা নিয়ে আবার তখন আলোচনা করবে। এটা নিয়ে এখন প্যারা নেওয়ার দরকার নেই। এখন আগে পড়াশুনো করে মানে এমসিকিউ পাস করা, সেইটার প্রতি ফোকাস দেওয়াই আসলে দরকার। আচ্ছা, এই পাশে আরেকটু তথ্য আছে, আমরা একটু দেখি যে প্রার্থীর সনদপত্র ও ছবি এটা আসলে ওই প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার দ্বারা সত্যায়িত থাকতে হবে। ওই সময় লিখিত মৌখিক পরীক্ষায় আমরা 17 নম্বর পড়তেছি, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিআর মানে আপনাকে কোনো প্রকার টাকা পয়সা দেওয়া হবে না। আর অনলাইনে পূরণ করতে কোনো সমস্যা হলে 18 নম্বরে বলা যে ইমেল নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন। আর 19 নম্বরে বলছে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি পরিবর্তন এবং বাতিল পর্যন্ত করতে পারে। আর 20-এ কী বলছে? এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না। কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। এই হলো মোটামুটি বিষয়। তো আপনারা যারা আবেদন করবেন দেখে শুনে আবেদন করেন, এরপর পড়াশোনা শুরু করে দেন। আর আমার এই পেজে আসলে আপনাদের জন্য কিছু আমি ক্লাস নিব, সেটা হলো বাংলা, ইংরেজি এবং গণিতের উপরে আমি কিছু ভিডিও আপলোড দিব। সেটা আপনাদের জন্য উপকারী হবে আশা করি। সেজন্য পেজের সাথে থাকবেন, পেজটাকে ফলো দিবেন এবং বন্ধুদের ইনভাইট করবেন। আর যদি উপকৃত হন তাহলে পেজে একটু পজিটিভ রিভিউ দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।